প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা ফোন আলাপ। ডক্টর আজিজ তার সহকারীকে হাড়ি পাতিলে লুপ দেখিয়ে তার বাসায় ডেকে নিলেন। প্রিয় দর্শক, কোন উদ্দেশ্যে তার সহকারীকে বাসায় ডেকে নিলেন এই বিষয়টা বুঝতে হলে না টেনে সম্পূর্ণ আজকের এই ফোন আপটা শুনতে হবে। প্রিয় দর্শক, নিচে থাম্বনেলটা থেকে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি কি বিষয়ে। চলুন প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে সম্পূর্ণ এই মেয়েটার মুখ থেকে তার ফোন আপটা শুনে আসি। তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনো যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই ভিডিও একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি মুহূর্তের আমার নিউজগুলো পাওয়ার জন্য। স্যার, আমার এরকম কেটলি হাবিজাবি ঘরের কিছু সরঞ্জাম ছিল, ওগুলাই কিনবো। তো বলতেছে যে আরে সমস্যা নেই, আমি তো ওষুধ কোম্পানি থেকে অনেক কিছুই গিফট পাই, এগুলো আমার বাসায় পড়ে আছে, পড়ে নষ্ট হচ্ছে, অনেক কিছুই আছে ঘরের প্রয়োজনীয় জিনিস, তুমি এক সময় করে এসে নিয়ে যেও। আমি ঢাকা মেডিকেলে 2020 সাল থেকে চাকরি করছি। তো আমি এতদিন কন্টিনিউয়াসলি চাকরি করে আসতেছিলাম। তো একদিন আমার বিভাগীয় প্রধান ডক্টর আজিজ আহমেদ খান আমাকে বলে যে উনি ওষুধ কোম্পানি থেকে কিছু গিফট পায় এরকম। তো একদিন আমি নিউ মার্কেট যাই, অফিস শেষ করে নিউ মার্কেট যাওয়ার পর উনি আমাকে ফোন দেয়। তো অফিসের কোনো একটা কাজে ফোন দেওয়ার পর উনি আমাকে জিজ্ঞেস করে যে আফরিন তুমি কোথায়, বা কোনো একটা কাজের জন্য ফোন দেওয়ার পর কাজের কথা শেষ করে তো গাড়ি ঘোড়ার আওয়াজ পেয়ে পরে বলতেছে তুমি এখন কোথায়। তো আমি বললাম যে স্যার আমি তো বাইরে আসছি, একটু নিউ মার্কেটে আসছি। পরে বলতেছে কেন? পরে বললাম যে স্যার আমার কিছু ঘরের জিনিসপত্র কেনাকাটা আছে, ওগুলো আমার একটু প্রয়োজন। তো বলতেছে ও আচ্ছা ঠিক আছে, তো কি কিনবা? তা আমি বললাম যে স্যার আমার এরকম কেটলি হাবিজাবি ঘরের কিছু সরঞ্জাম ছিল, ওগুলাই কিনবো। তো বলতেছে যে আরে সমস্যা নেই, আমি তো ওষুধ কোম্পানি থেকে অনেক কিছুই গিফট পাই, এগুলো আমার বাসায় পড়ে আছে, পড়ে নষ্ট হচ্ছে, অনেক কিছুই আছে ঘরের প্রয়োজনীয় জিনিস, তুমি এক সময় করে এসে নিয়ে যেও। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। সে যেহেতু আমার বিভাগীয় প্রধান, আমি তাকে আমার গুরুজনের মতো ভাবতাম, আমি তার আন্ডারে গত 3-3 বছর ধরে আমি চাকরি করি। সেক্ষেত্রে আমি ওই বিশ্বাস থেকে আমি একদিন ওনার বাসায় যাওয়ার পরে বাসায় ঢোকার পরে আমি দেখি যে বাসায় কেউ নাই, যদিও আমি জানতাম সে তার সপরিবারে বাসায় থাকতো। তো সেক্ষেত্রে আমি বাসায় কাউকে না দেখে ঢোকার পরে আমি বললাম যে স্যার বাসার সবাই কোথায়? তো উনি বললো যে তোমার ম্যাডাম তো বাহিরে গেছে, ছোটো ছেলেটা কলেজে গেছে, আর বড় ছেলে তো আমেরিকাতেই থাকে। তা আমি বললাম কিছুটা ইতস্তবোধ করলাম। তারপর উনি আমাকে বসতে বললো, তারপর আমাকে কিছু নাস্তা অফার করলো, পরে একটু জোরাজুরি করাতে আমি অল্প কিছু নাস্তা খাই। তো তখন গরমের দিন ছিল, তো উনি বলতেছে যে গরম লাগতেছে ডাইনিংয়ে, ওনার ডাইনিং রুমটা আর বেডরুমটা পাশাপাশি ছিল। তো বলতেছে যে এসি নিচে আইসা বসো। তো আমি এসি নিচে গিয়ে বসলাম ওনার সাথে। তো উনি কথা বলতেছিল, কথা বলার এক পর্যায়ে উনি দরজা লাগাই দেয়। তখন আমি একটু ভয় পাই। তারপরে উনি আমার সাথে ধস্তাধস্তি শুরু করে, গায়ে হাত দেয়। তারপরে এক পর্যায়ে উনি আমার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে। পরবর্তীতে যখন আমি কান্নাকাটি করে ওখান থেকে চলে আসি, তখন উনি আমাকে বলে ওভার দ্য ফোনে, হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে আমাকে বলে যদি এই বিষয়ে আমি যদি কাউকে কিছু জানাই বা কিছু করি বা পুলিশের আশ্রয় নেই, আইনি আশ্রয় নেই, সেক্ষেত্রে সে আমাকে চাকরিচ্যুত করবে এবং সে আমাকে মেরে ফেলবে, এইসব হুমকি ধামকি দেয়। তো তারপর আমি ভয়ে আসলে কাউকে কিছু বলতে পারিনি, জানাইতে পারিনি। তারপরে কিছুদিন পর সে আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছিল, তার সাথে আবার শারীরিক সম্পর্ক করার জন্য সে আমাকে ফোর্স করে। তো আমি কোনোভাবে যখন রাজি না হচ্ছিলাম, তখন উনি ওনার রুমে নিয়ে আমাকে ডেকে নিয়ে যায়। ডেকে নেওয়ার পরে উনি ওনার ফোনে আমার সাথে যে প্রথমে যে সে শারীরিক সম্পর্ক করেছে, সেই ইন্টিমেটের যে ভিডিও, সেটা উনি ধারণ করে রেখেছিল। সেই ভিডিও দেখিয়ে সে আমাকে আবার ভয়ভীতি দেখায়। ভয়ভীতি দেখানোর পরে পরবর্তীতে সে এরকমভাবে ভিডিও দেখিয়ে আমাকে বহুবার সে ব্ল্যাকমেল করে শারীরিক সম্পর্ক করে। তারপর এক পর্যায়ে যখন আমি অসুস্থ হই, তখন আমি ক্লিনিক্যাল টেস্ট করার পরে আমি জানতে পারলাম যে আমি প্রেগনেন্ট। এই বিষয়ে ওনাকে আমি যখন জানাই, উনি আমাকে বলে যে উনি আমাকে বিয়ে করতে চায়, কিন্তু এই বাচ্চাটা রাখলে উনি সামাজিকভাবে হেয়পন্ন হবে এবং কি আমিও হব। সেক্ষেত্রে উনি আমাকে বিভিন্নভাবে হুমকি ধামকি সে আমাকে দিয়ে সে টার্মিনেশন করানোর পরে পরবর্তীতে সে প্রায় 15 থেকে 20 দিন পরে সে আমার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য আমাকে জোর জবরদস্তি করে। সে আমাকে অফিস রুমের মধ্যে মলেস্ট করে, বিভিন্নভাবে হুমকি ধামকি দেয়, অফিসে বিভিন্ন প্রবলেম ক্রিয়েট করে। সে মেশিন বন্ধ করে রাখে, রিয়েজন দেয় না, বিভিন্ন মানুষের সাথে খারাপ আচরণ করে, প্লাস আমার সাথেও করে, আমাকে কাজ করতে দেয় না, কাজে হাত দিতে দেয় না। তো আমি এরকম অনেক বিরক্ত হয়ে যাচ্ছিলাম প্রতিনিয়ত। পরবর্তীতে যখন আমি আর এইসব বিষয়গুলো যখন নিতে পারছিলাম না, তখন উনি আমাকে ফোন দিয়ে একদিন বলে যে আমি যদি ওনার কথা মতো 1 সপ্তাহের মধ্যে আমি যদি রেডিসনে অথবা কক্সবাজার অথবা মাওয়া রিসোর্টে ওনার সাথে কোনো রিসোর্টে যদি আমি না যাই, সেক্ষেত্রে উনি আমাকে চাকরিচ্যুত করবে 1 সপ্তাহের মধ্যে। তারপর আমি ওনার কথা 1 সপ্তাহের মধ্যে শুনিনি। পরবর্তীতে সে আমাকে আমার ডিপার্টমেন্টের সবাইকে মিলে সে একটা
আমি অফিসে নিয়মিত আসি না, আমি কাজ করি না, আমি উগ্র মেজাজি, এসব বলে একটা দরখাস্ত দিয়ে সে আমাকে চাকরিচ্যুত করে। যেহেতু উনি বিভাগীয় প্রধান, সে এটা করতে পারে বিভিন্নভাবে, বিভিন্ন ইস্যু দেখিয়ে সে বলতে পারে যে আমার এখন এই কর্মচারীকে আমার প্রয়োজন নাই, সেক্ষেত্রে সে করতে পারে, চাকরিচ্যুত করতে পারে। সে তার পাওয়ার খাটিয়ে সে আমাকে চাকরিচ্যুত করে। চাকরিচ্যুত করার পরে উনি তারপরেও আমাকে বারবার ফোন দিয়ে বলেছে যে আমাকে চাকরি ফেরত দিবে যদি আমি তার কথা মতো রাজি হই, কিন্তু আমি ওনার কথা মতো রাজি হই না। তারপর উনি ওনার মতো করে বিভিন্ন লোকজন আমার পেছনে বিভিন্ন ছেলে, বিভিন্ন লোকজন আমাকে হুন্ডা দিয়ে আমার পেছনে আমি যেখানেই যাই না কেন তারা সবসময় আমার পিছনে যায়, ফলো করে, বিভিন্ন হুমকি দামকি দেয়। যখন আমি চাকরিচ্যুত হই তখন আমি চাকরিটা আবার ফেরত পাওয়ার জন্য ডাইরেক্টর অফিসে বিভিন্ন দৌড়াদৌড়ি করার পরে আমাকে ডাইরেক্টর স্যার ক্যান্সার ডিপার্টমেন্টে আমাকে তারা দেয়, কিন্তু তখন আমি চাকরিতে ছিলাম না, কিন্তু তারা আমাকে কাজ করতে দিয়েছিল। পরবর্তীতে যখন আমি যেতাম তখন ঢাকা মেডিকেলে আমাকে বারবার বিভিন্ন লোকজন দিয়ে বলাতো যে আমি যদি ঢাকা মেডিকেলে আসি বা এসব বিষয়ে যদি আমি কোনো অভিযোগ বা না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্লিনিক্যাল প্যাথোলজি বিভাগের প্রধান ডাক্তার আজিজ আহমেদ খানের বিরুদ্ধে নারী টেকনোলজিস্ট সহ একাধিক যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার নারীরা বলছেন বিভিন্ন ধরনের ফাঁদ পেতে এমন মুহূর্তের ভিডিও ধারণ করে রাখে ডাক্তার আজিজ। এমন ঘটনায় বিব্রত হাসপাতালের পরিচালক জানালেন স্বাস্থ্য অধিদপ্তর থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, প্রমাণ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত আহমেদ বাবুর প্রতিবেদনে। তারপর সার্টিফিকেট আটকে রাখতো, যখন সার্টিফিকেট নিয়ে ওনাদের সাথে কথা বলতে গেলে তখন উনি যে মানে একটা বাজে মন্তব্য দিত যে ওনার সাথে কিছু বিনিময় তো আর কি গিভেন টেক টাইপের। আর কোথাও মেয়েদের সাথে ফিজিক্যালি ইনভলভ হয়েছে। আমি যে 2.5 মাস ছিলাম, তো 2.5 মাসে যে 10 থেকে মিনিমাম 12 জন আর কি যৌন নির্যাতনের শিকার হয়েছে। বিভিন্ন সময়ে ক্লিনিক্যাল প্যাথোলজি বিভাগে যারা ইন্টার্নশিপ অথবা চুক্তিভিত্তিকভাবে কাজ করেন তাদেরকে টার্গেট করে ডাক্তার আজিজ আহমেদ। শুরুতেই ভালো সুযোগ সুবিধা ও চাকুরি স্থায়ী করার প্রলোভন দেখিয়ে গোপন ক্যামেরায় অপ্রকাশ্য ভিডিও ধারণ করে রাখে ডাক্তার আজিজ। সার্টিফিকেট আটকিয়ে শারীরিক নির্যাতন করে কোমলমতি শিক্ষার্থীদের। আমি কি করতে পারি? তোর হাওয়াটা ফাটাই দিতে পারি। পরে তাদেরকে সেই ভিডিও দেখিয়ে ফাঁদে ফেলে দিনের পর দিন নির্যাতন করতে থাকে ডাক্তার আজিজ। তাদেরকে দেওয়া হয় বিবাহের অফার, আবার এসব বিষয়ে জানাজানি করলে মেরে ফেলার হুমকিও দেন ডাক্তার আজিজ। হাওয়াটা ফাটাইয়া আর মধ্যে অ্যাসিড ঢেলে দিতে পারি, পানিতে ভাজবে তোর লাশ। ভুক্তভোগী নারীরা বলছেন কিভাবে তাদেরকে নির্যাতন করা হয়। ডক্টর আজিজ আহমেদ খান সহজ সরল ভাবনা থেকে আমি ওনার বাসায় যাই। বাসায় ঢোকার পরে দেখি যে বাসায় কেউ নেই। কথাবার্তার এক পর্যায়ে উনি আমার গায়ে হাত দিল। তো আমি কয়েকবার বাধা দেওয়ার পরে উনি ধস্তাধস্তি শুরু করে। তারপরে উনি আমার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে। প্রথম দিনই উনি এটা ভিডিও করে রেখেছিল, ওইটা দেখিয়েই আমাকে বারবার ব্ল্যাকমেল করে তারপর আমার সাথে এগুলো মানে শারীরিক সম্পর্ক স্থাপন করছে। কয়েক মাস উনি এগুলো চালিয়ে যায়। এখন তো আমি কনসেপ্ট করে ফেলছি, তো এখন বিয়ে করেন। তো উনি বলতেছে যে এখন আমি করব না। উনি আমাকে জোর করে উনি আমাকে ওষুধের মাধ্যমে বাচ্চাটাকে টার্মিনেশন করে। ওনার এখানের সার্টিফিকেট প্লাস হেমাটোলজিতে যে আমি ইনশিপ করি, ওই দুইটা সার্টিফিকেটই থাকে ওনার আন্ডারে। উনি অনেক রকমের ব্ল্যাকমেল করতে থাকে, সেক্সুয়াল হ্যারাসমেন্টের লিমিটটা অনেক বেড়ে গেছে। তখন আমি ভাবছি যে আমি চাকরি ছাইড়া দিব। বিচার চাই, কিন্তু বিচার ওনার হবে কিনা আদৌ সেটা তো আর জানি না। এ ঘটনায় বিব্রত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বলেন, যার যতটুকু অপরাধ তার ততটুকু শাস্তি পাওয়া উচিত। অভিযোগগুলি ডিজি হেলথ বরাবর এবং আমাদের মন্ত্রণালয় বরাবর গিয়েছে। তো সেখান থেকে তদন্ত হচ্ছে, আমাদের প্রতিনিধিরা আছেন হাসপাতালে, এটা তদন্ত চলছে। পারিবারিক ব্যাপার আছে, সো আমরা সেই বিষয়টাকে মাথায় রেখেই কাজ করছি। এই চিন্তা ভাবনা করে পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে অপরাধী না বা কোনো কিছুতে যারা ভিকটিম তারা। প্রিয় দর্শক, ডক্টর আজিজকে নিয়ে এই মেয়েটা যে চাঞ্চল্যকর তথ্যগুলো দিলেন, পাশাপাশি একটা ভিডিওর ফুটেজ আপনারা দেখতে পারলেন। এসব দেখার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট জানাবেন। নতুন নতুন এমন নিউজ এবং ফোন আলাপগুলো পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ভিডিওটা ভালো লাইক দিবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী দেখার আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।